বই থেকে নিয়েছি। প্রবলেমটা কিভাবে ডিফাইন করছে, হুইচ ইজ দি বেসিক প্রবলেম। সেট অফ ফিচার ভেক্টর দেওয়া আছে কিন্তু কোনো ক্লাস ডিফাইন করা নাই। এই ভেক্টরগুলো কোন জায়গায় আছে, যেমন সুপারভাইজড বেলা আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা প্যাটার্ন ভেক্টরের সাথে সে কোন ক্লাসের অন্তর্ভুক্ত সেটা বলে দেওয়া ছিল, মানে অ্যাসাইন করা ছিল। তাহলে আমরা সেই ফিচার ভেক্টরগুলো নিয়ে ওর সাথে কম্পেয়ার করে দেখতাম যে কোন ক্লাসের অন্তর্ভুক্ত, এভাবে আননোন ভেক্টরকে, ফিচার ভেক্টরকে আমরা ক্লাসিফাই করতে পারবো। আনসুপারভাইজড বেলায় হলো যে কিছুই জানি না, যতগুলো ফিচার ভেক্টর দেওয়া আছে, ডিফাইন করা আছে, কিন্তু কোনো ক্লাসও ডিফাইন করা নাই, কিছুই নেই, আমরা কিভাবে এটাকে ক্লাসিফাই করব। তো আমরা শুরুতে বলেছিলাম যে একটা মজার গল্প দিয়ে, যে প্রথম ফার্স্ট ইয়ারে যখন আসি আমরা কিভাবে ক্লাসিফাই নিজেদের করে ফেলি, যে কে কে কোন ডিস্ট্রিক্টের, তারপরে কোন স্কুলের। তারপরে প্রথম যে আসে সে এসে বসলো, তৃতীয় জন আসলো, সালাম দিয়ে জিজ্ঞেস করলো ভাই কিরকম আছেন, আচ্ছা ভালো। তারপর জিজ্ঞেস করি না যে ভাই আপনি কোথেকে আসছেন, মানে দুটো অর্থ, যে কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, ঢাকার থেকে না কোন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট করে তখন আমি জিজ্ঞেস করি, ধরো আমি বসলাম, আরেকজন আসলো, কোন ডিস্ট্রিক্ট, ভাই পাওয়া গেছে ময়মনসিংহ, ও তাই নাকি রে ভাই, একটা ক্লাস কিন্তু ফর্ম করে ফেললাম যে ওইটি কি ময়মনসিংহ এর গ্রুপ। তারপর জিজ্ঞেস করলো ভাই কোন স্কুল, তো দেখা গেল ওর স্কুল আমার স্কুল অনেক ডিফারেন্ট, ও আচ্ছা ঠিক আছে। তবু একটা একটা ক্লাস ছিল যে ময়মনসিংহ। এরকম হয়তো তুমি চিন্তা করো, তাহলে কিন্তু আমাদের এরকম প্রসেসটা কন্টিনিউ করি, অটোমেটিক্যালি কিন্তু আমরা ক্লাসিফাই করে ফেলতে পারবো যে আমার ক্লাসের স্টুডেন্ট গুলো কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এসছে, এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট একটা ক্লাসিফিকেশন হতে পারে, তারপর স্কুলও হতে পারে ইত্যাদি। যদিও শুরুতে আমাদের কিছুই ছিল না। তো এই একই প্রিন্সিপাল ব্যবহার করা হয় আনসুপারভাইজ প্যাটার্ন ক্লাসিফিকেশনের মধ্যে। এখানে তো আর পাওয়া যায় না, ওখানে আমরা চিন্তা করি যে আমরা যদি কতগুলো ফিচার নিয়ে ওকে বসাইতে পারি কোনো স্পেসে, ওকে, তাহলে যেগুলো খুব কাছাকাছি থাকবে সেগুলোকে আমরা একটা ক্লাস হিসাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে। আবার অনেক, এটা একটু প্রবলেমও হয় অনেক সময়, কোনো কোনো জিনিস দুই ক্লাসের মাঝখানে পড়ে গেছে। যেমন ধরো এক্সাম্পল যেটা আমরা দিচ্ছিলাম সেটাই যদি দিই, দুইজনই বা তিনজনই পড়ে গেল বরিশালে, আবার দেখা গেল যে ডিস্ট্রিক্ট বরিশাল কিন্তু পড়ছে ঢাকায়, ঢাকা এক স্কুলে পড়েছে, তখন আবার ঢাকার স্কুলে যে দুইজন ওর সাথে আবার তার বন্ধুত্ব হয়ে গেল, সে কিন্তু তাহলে ক্লাস, যখন স্কুলের কথা চিন্তা করবে তখন একটা গ্রুপের মধ্যে সে পড়ে, আবার ডিস্ট্রিক্টের কথা চিন্তা করে আরেকটা গ্রুপের মধ্যে পড়ে। তাহলে এখন আমরা কোন গ্রুপের মধ্যে ফেলবো, সে কিন্তু দুই গ্রুপের মধ্যেই পড়ে যায়। এরকম কিছু জিনিস আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মধ্যে থাকে, যেগুলোকে প্র্যাকটিক্যালি সলভ করতে হয়, মানে ডিফাইন করতে হয়। যে আমরা যদি একটা ক্লাসের অন্তর্ভুক্তের মধ্যে ফেলে দেই, তখন দেখা গেল কিছু কিছু পয়েন্ট আছে যেটা অন্য ক্লাসের সাথে তার বেশ মিল হয়ে যায়, তখন সে আসলে দুই ক্লাসেরই অন্তর্ভুক্ত হতে পারে, যে ডিপেন্ডিং যে আমি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি। এই গল্পটা বলছিলাম, যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে যাই তাহলে হয়তো ওই ডিস্ট্রিক্টে পড়ে গেল বরিশালে, ওকে। আবার স্কুল নিয়ে একটা ফাংশন হয়, তখন দেখা গেল সে আর ওই স্কুলে ওই গ্রুপের মধ্যে নাই, ঢাকার একটা স্কুলের মধ্যে গ্রুপের মধ্যে পড়ে গিয়েছে। মানে এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হয়, যে অনেক সময় রিপিট করে করে একটা ডিফাইন করতে হয় এটাকে। যে একটা যে এক ক্লাসেরই হইতে হবে এমন কথা না, সে কিন্তু মাল্টিপল ক্লাসেরও হতে পারে। যে গল্পটা বুঝলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজে একরকম হতে পারে, স্কুল যে যাদের বাবা মা কৃষক আছে, ওরকম আছে, তারা একরকম একটা ফর্ম করে, এটা আমরাও দেখেছি আমাদের সময় হয়। আবার যাদের বাবা মা এখন অবশ্য বড় বড় ছেলে ছেলে মেয়ে পড়েন, আগের দিনের মন্ত্রী এমপি ছেলে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি পড়তো, এখন সব বিদেশ চলে যায় আগে পাচার করে আর কি। তো তাদের আবার একটা গ্রুপ হয়ে যেত,
যে ও তারা সুপার ক্লাস, এমপি সাহেবের ছেলে, মন্ত্রীর ছেলে, সচিবের ছেলে, এইভাবে একটা গ্রুপ তৈরি হয়ে যেত আর কি। সুতরাং সে আবার দেখো যদি ডিপার্টমেন্টের কথা বলে, এই ডিপার্টমেন্ট, তখন আবার সে সবাই মিলে এক ডিপার্টমেন্ট। তখন হয়তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ভার্সাস ফিজিক্স ডিপার্টমেন্ট, কিন্তু একই স্টুডেন্ট আবার অন্য গ্রুপের মধ্যে পড়তে পারে না। এই জন্য এগুলো খুব একটু কমপ্লিকেটেড। এমন কোনো রুল করা যায় না যে এটা হলে অপটিমাম, এটা না হলে অপটিমাম। এই জন্য অনেক জাজমেন্ট লাগে। আর এই জন্য ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্টদের এটার আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে ভালো হয় আর কি, যে আসলে ইটস নট এ সিম্পল রুল, একজন একজনটা প্রোগ্রাম করে দিছে, আমি প্রোগ্রাম চালু করলাম আর অপটিমাম হয়ে গেল। ওই প্রোগ্রামের বিভিন্ন প্যারামিটার তুমি তোমার বাস্তবতা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের সময় হয়তো চেঞ্জ করতে হতে পারে। সেখানে আমাদের জানতে হবে বা বুঝতে হয় আসলে এই প্যারামিটার দিয়ে আমি কিভাবে বড় করছি না ছোট করছি, বা কিভাবে কি করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার হলো ডিস্টেন্স। তারপরে একটা হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তুমি দেখতে পাচ্ছ ইকুয়েশন 9.6 দেখা যায়। জি জি স্যার। হ্যাঁ, ইকুয়েশন 9.16। এই ইকুয়েশনে বেসিক্যালি এটা আমরা ডিস্টেন্স বলতে যে জিনিসটা আজ পর্যন্ত বুঝি, দুইটা পয়েন্টের মধ্যে বা দুইটা ভেক্টরের মধ্যে, পয়েন্ট হলে তো মাত্র দুইটা ভ্যালু হবে, ভেক্টর বলে অনেকগুলো এন্ড পয়েন্ট আছে। এইভাবে আমরা বের করতে পারি এবং এই বের করে দেখতে পারি এদের মধ্যে ডিস্টেন্সটা যত কম তত তারা কাছাকাছি বা একই গ্রুপের হতে পারে। এখানে আমরা ডিস্টেন্স ভ্যালু একটা সেট করে দিতে পারি যে এই ডিস্টেন্সের থেকে যদি সমান বা কম হয় তারা এই গ্রুপের মধ্যে পড়বে, না হলে সে অন্য গ্রুপে চলে যাবে। এই একটা কনসেপ্ট আছে। একটা মহানবীজ ডিস্টেন্স বলে, এইটা মোস্ট ওয়াইডলি ইউজড হয় 917। এখানে দেখো একটা সি ইনভার্স আছে, তাই না? দেখো দেখো এই সিটা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর ইনভার্সন। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পরের পৃষ্ঠাতে আছে, তো একটু তো আইডিয়া তোমাদের আছে কোভেরিয়েন্স, যাই না অন্য পৃষ্ঠাতে এখানে থাকা আপাতত। তাহলে আমাদের দেখা যাচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স মানে একটা কি বলা যায়, ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনসটা কিভাবে তৈরি হয়েছে, দ্যাট ইন্ডিকেটস দ্য ভেরিয়েন্স। আর কোভেরিয়েন্স হচ্ছে একটারই বিভিন্ন সময় যদি আমি ডাটা নেই তাদের সম্পর্কটা কিরকম থাকে, দ্যাটস কল্ড কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এইটা বেশি ব্যবহার হয়। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর to find the relationship between one vector to the other. এরপরটা দেখো, পরের পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা 454, ইকুয়েশন 918। 918 পেয়েছো? হ্যাঁ, ওইখানে দেখো নর্মালাইজড ডট প্রোডাক্ট। তো নর্মালাইজড ডট প্রোডাক্ট হচ্ছে, তো বলে ডট প্রোডাক্টে কি হয়, cos থিটা না, a ডট বি বা x ডট জেড যেখানে দেখেছে, তার মানে x জেড এর ভ্যালু এবং তাদের cos থিটা। তাহলে তুমি যদি চিন্তা করো থিটা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে ওরা কি একই প্লেনে থাকবে। আর যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে একটা একটা ভার্টিক্যাল। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি ওরা যদি একই প্লেনে থাকে ওরা একই দলভুক্ত। আর যদি সবচেয়ে খারাপ কোনটা, যে তারা একদম 90 ডিগ্রি আছে। এই কনসেপ্ট থেকেও ডট প্রোডাক্ট বের করা হয়, তারপর এটাকে নর্মালাইজ করা হয়। তুমি নর্মালাইজ মানে হলো ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আমরা সাধারণত ভাগ করে থাকি। ভাগ করে থাকলে তাহলে আমার ভ্যালুটা একটা রেঞ্জের মধ্যে আসে, বিটুইন 0 and 1। এটাকে নর্মালাইজেশন বলে। প্র্যাকটিক্যালি এটা খুব সবসময় ব্যবহার করা হয় নর্মালাইজেশন, না হলে তুমি কম্পেয়ার করতে পারবে না। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি রিয়েল লাইফে। ধরো আমি দুইটা ভেক্টর, মানে দুইটা ভেক্টর প্যারামিটারও দুইটা, ঠিক আছে। একটা হলো ডিস্টেন্স মানে হাইট বলো, আরেকটা ধরো উইথ। এটা মানুষের হাইটটা অনেকখানি হয় কিন্তু উইথটা তো সাধারণত কম হয়। তাহলে আমি এই দুটো কম্পেয়ার করে যদি করি, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, উইথের ভ্যারিয়েশনটা যেহেতু খুবই কম, তার টোটাল লেন্থটা কম, তাহলে এটার ইম্প্যাক্টটা কম হবে, হাইটের ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। তার মানে কি, আমি হাইটটাকে বেশি ওয়েট দিচ্ছি, ওইটাকে কম দিচ্ছি, তাহলে তো ঠিক হলো না। তাহলে সব ফিচার ভেক্টরের সমান না, আনলেস আমি আগে থেকে ডিফাইন করে নিই যে আমি হাইটটাকে বেশি দাম দিব। যেমন ধরো মেয়েরা যখন বন্দুক খুঁজে, তখন কিরকম খুঁজে, যে লম্বা চাই, নাহলে হবে না। মোটা একটু হলেও হইতে পারে কিন্তু লম্বা হলে ঠিক আছে। তাহলে কিন্তু এখানে সে মানসিক ভাবে একটা ওয়েটিং ফ্যাক্টর বেশি দিয়েছে যে হাইটটাকে। কিন্তু প্রত্যেকটাকে যদি সমান ধরে তাহলে তো এই ক্ষেত্রে হবে না, কারণ হাইট ইম্প্যাক্টটা বেশি হবে, কারণ তার ভ্যালুটা বেশি। তাহলে এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়? মিনিমাইজ করার একটাই উপায় হলো যে সবগুলোকে স্কেল করে দেওয়া।
কিভাবে স্কেলিং করব বা নর্মালাইজ করব, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করে দাও। তাহলে কি হবে, সবচেয়ে বড় ভ্যালু প্রত্যেক ক্ষেত্রেই এক হবে, সবচেয়ে কম হবে 0। তাহলে প্রত্যেকটা ফিচার্সেরই ভেরিয়েশন থাকবে বিটুইন 0 to 1, সবার সমান অধিকার হয়ে গেল। এরপরে অনেক সময় আমরা করি ইচ্ছা করেই ওয়েট বাড়াইতে পারি, কিন্তু প্রথমেই আমরা নর্মালাইজ করে নিই। এখানে তুমি দেখো খেয়াল করে এক্স ট্রান্সপোজ জেড ডিভাইডেড বাই দি এক্স ভ্যালু অ্যান্ড জেড ভ্যালু, ফলে কি হচ্ছে, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু এবং জেড এর ভ্যালু দিয়ে আমরা ভাগ করে দিই, নর্মালাইজ করতে দিচ্ছি। এইখানে আর খুব বেশি আমাদের বোঝার দরকার নাই, আমরা বুঝলাম যে তিনটা পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে পারি, মহালনবিস ডিস্টেন্স বের করে করা যায়, ওটারও কমন সেন্স একই রকম। আর নর্মালাইজ ডট প্রোডাক্ট বের করে আমরা দেখতে পারি এই ভ্যালুটা যদি কম হয় তার মানে ওরা একই জায়গায় একই প্লেনের মধ্যে আছে, আর যদি অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে ওই প্লেন থেকে অনেক দূরে সরে গিয়েছে, অতএব তাকে এই গ্রুপের মধ্যে না রাখাটাই উত্তম। এছাড়াও আর কি কি জিনিস, এটা তুমি দেখো 455 ফোর পেজটাতে চলে যাও, 455। এখানে আমরা দেখতে চাই যে এখানে কয়েকটা আছে যে ফিউ আদার এক্সাম্পলস অফ পারফরমেন্স ইন্ডিকেটর। তাহলে আমি যদি পারফরমেন্স টেস্ট করার জন্য আর কি কি আনতে পারি, এই যে এখানে যেমন আছে স্কোয়ার ডিস্টেন্স বিটুইন স্যাম্পলস, ক্লাস্টার টু ক্লাস্টার হতে পারে, ইন্ট্রা ক্লাস্টার ভ্যারিয়েন্স হতে পারে, যে আমি যদি একটা ক্লাস্টারের মধ্যে নেই, হ্যাঁ, এক ক্লাস্টার থেকে ক্লাস্টার ভ্যারিয়েন্স গুলো কিরকম, একটা হলো মিন ভ্যালু আর একটা হলো ভ্যারিয়েন্স, আমরা মিন ভ্যালু কত নিব, ভ্যারিয়েন্স কতর মধ্যে রাখতে চাই। আবার স্কোয়ার ডিস্টেন্সও আছে, ইন্ট্রা ক্লাস ডিস্টেন্স বা ভ্যারিয়েন্স হতে পারে, স্ক্যাটার ম্যাট্রিক্স হতে পারে, কনভেনিয়েন্স ম্যাট্রিক্স হতে পারে। সবগুলোই আমরা কম্পেয়ার করতে পারি, বের করতে পারি, করে কম্পেয়ার করতে পারি, এন্ড দেন তারপর আমরা সেট করতে পারি যে কোনটার উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলোকে ডিফাইন করবো, যে এই ভেক্টরগুলো এই ক্লাসের অন্তর্ভুক্ত, এই ভেক্টরগুলো ওই ক্লাসের অন্তর্ভুক্ত। এটা একদম বলা খুব মুশকিল ইন অ্যাডভান্স, যে একটা রুল দিলেই হয়। এটা নির্ভর করে যে যে ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কাজ করে সে চিন্তা করে দেখবে তার রিয়েল লাইফের প্রবলেমটার জন্য, যে প্রবলেমে সে কাজ করে এটার জন্য কোনটাকে বেশি গুরুত্ব দিলে ভালো হয় বা অপটিমাম সলিউশন বেরিয়ে আসে। ঠিক আছে, এই জন্য তুমি দেখবে যে এখন মেশিন লার্নিং বা বিজনেস অ্যানালিটিক বা অ্যানালিটিক ডাটা সায়েন্সের ছেলে মেয়েদের খুব দাম। তার মানে কি, সে তো সবই জানে, কিন্তু প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হয়, আলাদা আলাদা ভাবে অপারেশন করতে হয়, নট যে একটা কমন রুল বসাই দিলাম হয়ে যাবে সবার। পরে দেখে সিম্পল ক্লাস্টারিং অ্যালগরিদম। ওকে, এটা ওই যে আমরা গত ক্লাসে যেভাবে বলেছিলাম ওই প্রিন্সিপালটাই ফলো করে। এখানে বেসিক্যালি করে তোমার ওই যে আমরা একটা নিলাম, নিয়ে একটা ওইটার সেন্টারের সাথে নতুনটা যেটা আসলো সেটার ভ্যালুটা কম্পেয়ার করে দেখলাম, একটা ডিস্টেন্স সেট করলাম যে এর চেয়ে নিচে যদি হয়, প্রথমটা তো প্রথমেই সেট করে দিই যে এটা এই ক্লাসের অন্তর্ভুক্ত, যে কোনো একটা ক্লাস হোক, নাম দিয়ে দিলাম ক্লাস 1, প্রথমটা নিয়েই বললাম যে এটা ক্লাস 1 এর অন্তর্ভুক্ত। তারপরে অন্যগুলো ভেক্টর গুলো আনি, একটা একটা করে আনতে হয়, এনে টেস্ট করে আমরা বলে দিলাম যে ডিস্টেন্স কতটুকু, এই পরিমাণ পাওয়া গেল। এখন কোন ডিস্টেন্স আমরা নিব, এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্সও হয়, ম্যানোভিস ডিস্টেন্স হতে পারে, নর্মালাইজ হতে পারে, অথবা তিনটাও আমরা করে দেখতে পারি যে কোন ভ্যালুগুলো কিরকম আসে। করে যদি আমরা দেখি যে এটা নন নেগেটিভ বা সার্টেন থ্রেশহোল্ডের নিচে আছে, তখন আমরা মনে করতে, আমরা ডিফাইন করে দিতে পারি ওকে এই ভ্যালুর থেকে কম, তাহলে এটা এই গ্রুপের অন্তর্ভুক্ত বলে আমি ধরে নিলাম। এটা আমি শুরু করলাম, তারপরে নেক্সটটাকে ধরলাম, নেক্সটটাকে ধরে দেখলাম যে এদের মধ্যে পড়ে কিনা ডিস্টেন্সটা, দেখলাম যে না ডিস্টেন্সটা আমার থ্রেশহোল্ডের থেকে বেশি, তাহলে ওকে আবার নতুন ক্লাসের মধ্যে ফেলে দিলাম যে না আসলে এই ক্লাসে। এইভাবে আমরা প্রত্যেকটারই তৃতীয়টা আনলাম, চতুর্থটা আনলাম, পঞ্চমটা আনলাম, এভাবে সবগুলো এনে আমরা আলটিমেটলি গ্রুপ করে ফেললাম। এটা যদিও সিম্পল, কিন্তু এটা প্রবলেম হলো যে প্রথমটাই যদি আমি ডিফাইন করি, র্যান্ডমলি ডিফাইন করে আনতে পারি, আমরা তো জানি না যে কোনটাকে আনবো, প্রথমটার ভ্যালু ভালো না সেটা ভালো, সেই ক্ষেত্রে ওইটা একদিকে কি বলে বায়াস হয়ে যায়। প্র্যাকটিক্যালি এটা খুব বেশি একটা ব্যবহার হয় না। নিচে বলা আছে, মেথড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সিম্পল ক্লাস্টারিং অ্যালগরিদম is that the result depend on the first cluster center chosen for each domain or class, the order in which sample patterns are considered. অর্থাৎ আমি কোনটাকে পিছন থেকে কনসিডার করলাম না মাঝখান থেকে একটা নিলাম না একদম সিকোয়েন্স ধরে দিলাম, তার উপরও ক্লাস আলাদা হয়ে যায়। দি ভ্যালু অফ দি থ্রেশহোল্ড, এই শব্দটা আগে নিলে ভালো হতো। থ্রেশহোল্ড কতটুকু করলাম তার উপর নির্ভর করে, আমি থ্রেশহোল্ড যদি বাড়ায় দেই তাহলে হয়তো
ক্লাস সংখ্যা কমে আসবে, অনেকগুলো একটা ক্লাসের মধ্যে পড়বে। আর থ্রেশহোল্ড যদি আমি কমিয়ে আনি তাহলে ক্লাস সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। এবং আমরা ফাইন্ডিং করবো, কিন্তু সেটা তো আবার ট্রু নাও হতে পারে। যেমন আমাদের একটু বলি, ধরো আমরা যদি ডিফাইন করি যে ডিস্টেন্সটা ডিফাইন করি, যে আমরা কোন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এরকম ভাবে ডিফাইন করি, তাহলে আমরা যদি ডিস্টেন্সটা বড় করি তাহলে দেখা যাবে আশেপাশের ডিস্ট্রিক্ট এক গ্রুপে চলে আসবে। ক্ষতি কি? তুমি যদি এভাবে চিন্তা করো, ওকে আশেপাশে 2-3 ডিস্ট্রিক্টে সবাই একসাথে থাকলে ক্ষতি কি? আবার তুমি যে ডিস্টেন্সটা কমিয়ে ফেলো তাহলে প্রত্যেক ডিস্ট্রিক্ট আলাদা হয়ে গেল, সেটাও একটা লজিক্যাল, যে আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ করে দিলাম। তাহলে কোনটা যে ভালো কোনটা যে খারাপ, তাহলে বুঝতেই পারছো যে প্রথমত যদি আমি ডিস্টেন্স বাড়িয়ে দেই তাহলে আমার ক্লাসের সংখ্যা কমে যাবে। ডাজ ইট মেক সেন্স ইন রিয়েল লাইফ? নাকি আমি ডিস্টেন্স কমায় অনেক বেশি গ্রুপ করলাম, সেটা মেক সেন্স? তো দুইটা, এটা হচ্ছে জাজমেন্ট, হচ্ছে যে ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কিভাবে দেখবে যে জাজমেন্টটা কি, তাই না? যে মানুষকে আমরা যদি গ্রুপিং করি, আমরা দুইভাবে গ্রুপ করে ফেলছি, সিম্পলি ছেলে মেয়ে, এটাই যথেষ্ট উত্তর হলো। মেবি আপনি যদি ছেলে মেয়ে দিয়ে ভাগ করে যদি কাজ করতে চান, ফাইন, তাহলে 2 গ্রুপ যথেষ্ট। তারপর বলছে না, আমি ভাগ করতে চাই বয়স অনুসারে, তাহলে আবার ভাগ হবে। আপনি যেভাবে আরো ভাগ করতে চান শেষ পর্যন্ত, যে আমি একদম ডিএনএ টেস্ট করবো, তাহলে প্রত্যেকটা মানুষ আলাদা হয়ে যাবে। তাহলে বহু গ্রুপ তৈরি হবে। যেই দেখেন আমি কিভাবে ক্লাসিফাই করলাম, অনেক ক্লাস করি, দেন দিন শেষে জিজ্ঞেস করবো এই ক্লাস করলে লাভটা কি হলো। আমি সব মানুষের আলাদা করলাম, তাতে কি লাভ হলো? কোনো লাভ হলো? উদ্দেশ্য কি? ভাই আলাদা করলাম, রিয়েল লাইফের কোনো ভ্যালু নাই। আবার আমি যদি মাত্র 2 ভাগ করি তারও কোনো ভ্যালু নাই। সুতরাং ভ্যালু কি হবে তার উপর ডিপেন্ড করে এগুলো সেট করতে হয়, বা তোমার প্র্যাকটিক্যাল টেস্ট করে তারপরে একটা অ্যাসেসমেন্ট করে সেট করা হয়, যে আমি থ্রেশহোল্ড কোন দিব, কতটুকু দিলে অপটিমাম হবে এই সলিউশনের জন্য, অন্য সলিউশনের জন্য অন্যরকম হবে, এবং কোন দিক থেকে আমি শুরু করবো এগুলোর উপর নির্ভর করে। ম্যাক্সিমাম ডিস্টেন্স ক্লাস্টারিং, ওটা আসলে বেসিক্যালি একই জিনিস, যে ম্যাক্সিমাম ডিস্টেন্স গুলোকে আমরা সরাতে থাকি, মিনিমাম ডিস্টেন্স গুলো অটোমেটিক্যালি কাছে আসতে থাকে। মানে বেসিক ইনটিউশন একই রকম। ওইটা যেমন কাছের গুলো টেনে নিচ্ছি, এখানে আমরা দূরের গুলো সরিয়ে দিচ্ছি। ধরো এরকম ভাবে যদি চিন্তা করি যে ওকে, প্রথম জন আসলো যে বাড়ি কই, বরিশাল। দ্বিতীয় জন আসলো কই, ওকে বরিশাল কিন্তু একটু দূরে, ও ঠিক আছে বাড়ি, তুমি ওইদিকে থাকো, আমার সাথে মিলবে। আমরা ডিস্টেন্সটাকে সরাই দিলাম। আর একটা হলো যে আমরা ওটাকে নিয়ে নিলাম আগের প্রিন্সিপাল। বেসিক্যালি একই জিনিস, কম আর বেশি। সবচেয়ে বেশি ব্যবহার হয় রিয়েল লাইফে কে মিনস। অ্যালগোরিদম সুন্দর করে অল্প কথা ভালোই লেগেছে, যে প্রিসিডিং মানে আগের দুইটা আর কি, which is simple and maximum algorithms are intuitive procedure, মানে এটা কমন চিন্তা থেকে আছে। কে মিনস algorithm based on the iterative minimization of performance index that is defined as sum of the square distance from all
আমারও শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই মাঝখানে আমার একটা কল আসছিল, তারপর দিয়ে আবার কি লিঙ্ক ছুটে গেল না কি হলো আবার একদম তো আমরা কোন পেজে আছি? স্যার 455। 455। 450 হতে 456-এ যাওয়া হয়। ওকে, তাহলে এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স ক্লাস্টারিং অ্যালগোরিদম, কে মিনস অ্যালগোরিদম। তো কে মিনসটা এখন রিয়েল লাইফে ইউজ হয়। তো এটা দেখতে পাচ্ছ যে এটা নিজে নিজে একটু পড়তে হবে, কারণ এখানে অনেক কথা আছে, তো এগুলো এক্সপ্লেন করা আসলে খুবই অনেক সময় বা অনেক বোঝার লাগে, এগুলো নিজে একটু পড়তে হবে যারা রিয়েল লাইফে কাজ করো বা পরীক্ষার জন্য মুখস্থ করতে পারো। কিছু করার নেই আর কি, যে কে মিনস অ্যালগোরিদম কিভাবে অপারেট করতে হয়, এই অ্যালগোরিদমটা লিখতে হবে আর বেসিক্যালি ওইটার মতোই, তবে এটাকে প্রত্যেকবারই তোমার আবার রিপিট করে মানে, তো প্রথমে একবার ক্লাস্টার করলো, পরে আবার ক্লাসটা ভেরিয়েশন দেখে বেশি হলে ওটাকে আবার নতুন করে ক্লাস্টারিং করে, পরে আবার কাছাকাছি ক্লাস্টার কারা আছে ওদের মধ্যে ভেরিয়েন্স দেখে দেখে তারপরে এটা মানে ঠিক করে আর কি। আচ্ছা না, যে ধরো আমরা এবার যদি বলি যে প্রথমে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ না ভাগ করে ডিভিশন ওয়াইজ ভাগ করলাম, তারপরে বললাম যে আচ্ছা ডিভিশন করে এখন একটু দেখি যে কাছাকাছি ডিস্ট্রিক্টের মধ্যে কে আছে, তখন এইভাবে আমরা একটা ভাগ করতে পারি, এরকম রিপিট করতে থাকে কে মিনস অ্যালগরিদমের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস্টার আলাদা আলাদা হওয়ার পরে তাদের আবার অ্যাভারেজ ভ্যালু নিয়ে দেখে যে তাদের মধ্যে খুব ক্লোজ রিলেশন আছে কিনা, যদি ক্লোজ হয় তাহলে তাদেরকে ওদের মিলে আবার একটা করে অথবা আরো ভাগ করে নেয় আর কি। এটা রিয়েল লাইফে অনেক সময় ব্যবহার, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যবহার হয় কে মিনস।
হ্যাঁ মারুল, মাঝে মধ্যে ওই যে ফোন আসলে কেটে যাচ্ছে। জি স্যার। স্যার হ্যালো, আমাদের হ্যাঁ এটার শোনা মিটিং যাচ্ছে? টাইম বেশিক্ষণ নাই, আবার ঢোকা লাগতে পারে স্যার। ওকে, এটা আবার ঢোকান, ঠিক আছে। তাহলে আমরা এখানে ওই কে মিনস অ্যালগোরিদমটা আমরা একটু ভালো করে মুখস্থ করবো। আর কি করা যাবে, পরীক্ষায় সাধারণত এক্সটার্নাল কানেক্টে বেশি ব্যবহার হয়, তো যারা জানে যে সিম্পল অ্যালগোরিদমটা দুই এক লাইন লিখে ওইটার প্রবলেম গুলো বলে কে মিনস অ্যালগোরিদমটা বেশি ব্যবহার করা হয়। এবং ওটা কিভাবে হয় সেটা যা আছে তাই তোমরা লিখতে পারো। বেসিক্যালি প্রিন্সিপলটা ওরকম আর কি, যে প্রথমে ক্লাস্টার বের করে আবার রিপিট করে, তারপরে ইন্টার ক্লাস্টার ভ্যারিয়েন্স দেখে ভ্যারিয়েন্সের কতগুলো ভ্যালু সেট করে এবং মিন অ্যান্ড ভ্যারিয়েন্স দেখে তারপরে আবার রিপিট করে করে এইভাবে মানে কয়েকবার প্রসেস করার পরে দে ডিফাইন যে এখন যা হচ্ছে সেটাই ঠিক আর কি। আহ, আগের গুলো যেমন একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্লাস্টার দেখে সিঙ্গেল না দেখে পাশাপাশি কয়েকটাকে দেখে, এই জন্য বলে কে মিনস অ্যালগোরিদম আর কি। কে নিয়ারেস্ট নেইবার মিনস, কে নিয়ারেস্ট নেইবার যেগুলো আছে সেগুলোর থেকে অ্যাভারেজ নিয়ে আবার একটা নতুন করে সেট করে আর কি। এটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে মোর রোবাস্ট হয় দেন আদার্স আর কি। আর সবচেয়ে বেশি ইউজ করে স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওই যে প্রবাবিলিস্টিক মডেল বা স্ট্যাটিস্টিক্যাল মডেলটা ইউজ করা হয়। এটা দেখো পেজ 457 আমি দিয়েছি, মানে হচ্ছে লাইকলিহুড ফাংশন বা স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন। ওইখানে দুটো জিনিস আমরা ইউজ করি, প্রবাবিলিটি, প্রায়র প্রবাবিলিটি বা আনকন্ডিশনাল প্রবাবিলিটি, আর এটা বলে পোস্টেরিয়র বা কন্ডিশনাল প্রবাবিলিটি। এই দুইটা কনসেপ্ট তোমাকে ইউজ করতে হয়। ইউজ করে এখানে তুমি দেখো ইকুয়েশন 926 পেজ 458। ওকে, এইখানে তোমার ওই কন্ডিশনাল লস বলে আর কি। তো কন্ডিশনাল ওখানে যেমন ডিস্টেন্স বলে, এখানে লস ফাংশন বলে, কন্ডিশনাল লস ফাংশন বা অ্যাভারেজ রিস্ক বা লস ফাংশন বলে। এই ফাংশনটা যখন মিনিমাম হয় সেই ডিস্টেন্স গুলোকে নিয়ে ওরা প্রবাবিলিটি বের করে, এখানে 927-এ দেখো একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটাই ইউজ করে, এটা বেস ফর্মুলা নামে পরিচিত, স্ট্যাটিস্টিক্স ভেরি ওয়েল নোন বেস ফর্মুলা। এটাকে ব্যবহার করা হয়। এটার আরেকটা নামও বলে লাইকলিহুড ফাংশন, probability of likelihood of this class belonging to the another class কতটা বেশি। এরপরে তোমার একটা বিভিন্ন কমপ্লেক্স ইকুয়েশন আছে 458, তারপর 459-এ 936 যেটা, এটা হচ্ছে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইকুয়েশন। likelihood ratio L1 to x, probability x belonging to the class CY and probability x belonging to the class C2। ঠিক আছে, এটাই ব্যবহার করা হয়। এবং এটা ফার্স্ট দুইটা ক্লাসের জন্য এখানে একটা এক্সাম্পল দিয়েছে। আর জেনারেল এম ক্লাসের জন্য 937 হচ্ছে ওইটার ইকুয়েশন, তারপর এটাকে সিম্পলিফাই করেছে। আর 930 যেতে যেতে তোমার এই 945 যে পেয়েছে, অথবা 944ও ব্যবহার করা হয় ইকুয়েশন। তারপরে স্পেসিফিক নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য কি হয় সেটা আসছে তোমার 946-এ। 946 ইকুয়েশনে দেখো, এটা আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ফর নর্মাল ডিস্ট্রিবিউশন বা গৌসিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয়। ইকুয়েশন হয়তো তোমরা দেখেছো। ওইখানের ভেরিয়েন্স, মিন এবং ভেরিয়েন্স বের করেছে। ওর ইকুয়েশন তুমি দেখো, ইকুয়েশন 949, ওটা ছিল সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। আর আমরা যদি একটা ভেক্টর নেই, তাতে অনেকগুলো ভেরিয়েবল আছে, প্রত্যেকটার জন্য ইকুয়েশনটা হবে এক্স্যাক্টলি একই জিনিস। ওইখানে তুমি 946 এর সাথে কম্পেয়ার করো 949। ওকে, ওইখানে দেখো যেমন আগে একটা কনস্ট্যান্ট আছে 1/√2π, এখানেও কিন্তু ওইটাই আছে। ওই যে দেখো 2π⁴n/2, যেহেতু এন হচ্ছে, ওইখানে ছিল ইকুয়েশন 946 সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, এই জন্য ওটা ভ্যালুটা হচ্ছে n=1। কিন্তু এটা হচ্ছে এন এন সংখ্যক যদি আমার ভেক্টর থাকে, এন সংখ্যক ফিচার যদি থাকে না গিভেন ভেক্টর, আর সিআই হচ্ছে তার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ওকে,
তুমি এখানে ওইখানে খেয়াল করে দেখো, ওখানে আমাদের আছে সিগমা, ভেরিয়েন্সটা আছে। এই সিটা হলো কোভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে একই, যদি তোমাদের স্ট্যাটিস্টিক্স মনে থাকে, একটা সিঙ্গেল ভেরিয়েবলের যেটা নেই এটা ভেরিয়েন্স। কিন্তু যদি একটা ভেক্টর থাকে তার তো অনেকগুলো প্যারামিটার আছে, তাদের নিজেদের মধ্যে যে ভেরিয়েন্স গুলো এটি হলো কোভেরিয়েন্স। এই জন্য এখানে একটা না হয়ে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আসছে CI টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো ইকুয়েশন 946 যেটা, তাহলে ভেক্টর ফর্মে চলে আসছে 949। ঠিক আছে, তাহলে সেখানে MI কিভাবে কমপ্লিট করে যায়, মিন এবং কোভেরিয়েন্স ম্যাট্রিক্স কিভাবে করা যায় সেটা 950 951। তাহলে আমার 946 949 950 951 এই চারটি ইকুয়েশন ধরে কিন্তু আমাকে ইন্টারেস্টিংলি ডিফাইন করছে যে পরে given ভেক্টর, ফিচার ভেক্টর, তার কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে হবে, কি ইকুয়েশন দ্বারা বের করতে হবে। তারপর এটারই আবার এক্সপান্ড করে চলে গিয়েছি তোমার ইকুয়েশন 954। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। আচ্ছা, ওইখানে যে 954 এ দেখো, ওইখানে দেখিয়েছে যে সেকেন্ড টার্ম যেটা হচ্ছে লগ ফাংশন, সেটা তার ডিপেন্ডেন্ট হয় না ইনপুটের উপর, বিকজ ইটস এ কনস্ট্যান্ট ভ্যালু। সেজন্য ওটাকে আবার সরিয়ে ফেলেছে, সরিয়ে 955 এ যে ইকুয়েশন বের করেছে। তাহলে এখানে আমরা ফাইনালি 955টা পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ব্যবহার করে কিভাবে বেস ক্লাসিফাই বা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য বের করি। তাহলে এখানে কি লাগে, সেই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স লাগে। তুমি দেখো এখানে কিছু না, ওই যে ভেক্টর তার মিন লাগে MI, আর প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স লাগে প্রত্যেকটা ক্লাসের জন্য। তারপরে আমরা এই ইকুয়েশনটা কমপ্লিট করতে হয়। ইকুয়েশন 955। ঠিক আছে, পরে একটা সিম্পলিফাই করেছে, ওইটা বলছে যদি সব কোভেরিয়েন্স ম্যাট্রিক্স একই হয় সকল ক্ষেত্রে, অর্থাৎ ধরো ক্লাস 1 এর সাথে ক্লাস 2 এর কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ক্লাস 2 আর ক্লাস 3 কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ক্লাস 3 ক্লাস 4 এর কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যদি একই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হয়, তাহলে ওটাকে সিম্পলিফাই করে নিচেরটা লেখা যায়। বাট এটা হচ্ছে একটা স্পেসিফিক কেস অফ দি ইকুয়েশন 955। তাহলে ইকুয়েশন 955 হচ্ছে ফাইনাল কথা বলতে পারো, যে আমরা কিভাবে একটা গিভেন ফিচার ভেক্টরের ডিস্টেন্সটা বের করব ইউজিং নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন বা বেসড অন প্রবাবিলিটি লাইকলিহুড ফাংশন। ইকুয়েশন 955।